আচ্ছা, আজকে স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, আমরা আজকে বেইজের ফর্মুলাটা দেখব। এই ফর্মুলাটা অনেকটা যে আমরা আগের ক্লাসগুলোতে যেগুলো আলোচনা করেছি, কন্ডিশনাল যে প্রবাবিলিটি ছিল তারই একটা এক্সটেনশন ফর্ম বলা যেতে পারে। আমরা লাস্ট ক্লাসের আগের ক্লাসে একটা প্রবলেম দেখেছিলাম যে কন্ডিশনাল প্রবাবিলিটি আসলে কি, যে প্রবাবিলিটি অফ সামথিং গিভেন সামথিং, তাই না? কোন একটা সাপেক্ষে আর কি। তো কখনো কখনো এই দুটো মানে যেটা গিভেন আছে সেটার সাপেক্ষে আরেকটা আমরা প্রবাবিলিটি বের করি। তো এইটা ইন্টারচেঞ্জ করা দরকার পড়তে পারে। হ্যাঁ, ব্যাপারটা কিরকম একটু দেখি। যেমন ধরো আমি বইয়ের ইকুয়েশন গুলো ডাইরেক্ট ব্যবহার করিনি, কেমন, ওটা পরের ক্লাসে করব। আজকে জাস্ট বেইজের যে ফর্মুলেশনটা সেটা কিভাবে এসেছে এবং সেগুলো আমি কোথায় কোথায় কিভাবে ব্যবহার করতে পারি সেটাই আজকে বলার উদ্দেশ্য। আমার ক্লাসে আজকে এটাই আমরা আলোচনা করব। এই কনসেপ্টটা যখন পরিষ্কার হয়ে যাবে তখন আমি বই থেকে ফর্মুলেশন গুলো ব্যবহার করব। বইয়ের ফর্মুলেশন গুলো কিছুটা সংক্ষেপে আছে, কিছুটা সংক্ষেপে থাকার কারণে আজকে আমি একটু বিস্তারিত ভাবে অন্য জায়গা থেকে আলোচনা করছি। তো আমরা যে কন্ডিশনাল প্রবাবিলিটিটা যেটা দেখতে পাচ্ছি ইকুয়েশন এ, এখানে দেখো যে প্রবাবিলিটি অফ বি গিভেন এ, এটা একটা ফর্মুলা আছে কন্ডিশনাল প্রবাবিলিটি। আর একটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ গিভেন বি। তো দেখা গিয়েছে যে কখনো কখনো প্রবাবিলিটি অফ বি গিভেন এ এটা বের করাটা অনেক সময় কঠিন হয়। আবার কখনো কখনো প্রবাবিলিটি অফ এ, মানে তোমার ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা, কখনো কখনো এইটা বের করা সোজা বা কঠিন, আবার কখনো কখনো এইটা বের করা সোজা বা কঠিন। হ্যাঁ, সুতরাং এই দুটোকে মিলিয়ে, দুটোই যদি কঠিন হয়ে যায় তাহলে হচ্ছে একটু ট্রাবল, এটা ঝামেলা হবে। তো দুটোকে মিলিয়ে একটা কোনো ফর্মুলেশনে যাওয়া যায় কিনা, হ্যাঁ, সেটাই হচ্ছে বেস ফর্মুলেশনের মূল অবজেক্টিভ ছিল। তো আমরা এই যে এ এবং বি নাম্বার যে ইকুয়েশনটা আছে, আমরা এইভাবে লিখতে পারি না, এ কে কি সি আকারে লেখা যায়? দেখো এই যে ইন্টারসেকশন যেটা আছে এটা দুটো একই, তাই না? এ ইন্টারসেকশন অফ বি, এটা যে প্রবাবিলিটি, আর আমরা প্রবাবিলিটি অফ এ বি একইভাবে লিখতে পারি, তাই না? দুটো একই জিনিস। আচ্ছা, এটা কি লেখা যায়? যেমন ধরো যে আমি এটা কি করেছি, এইটা হচ্ছে এইটা, তাই না? প্রবাবিলিটি অফ গুণ করে দিয়েছি স্যার। গুণ করে দিচ্ছি, জাস্ট রাইট। কারণ এই দুটো ইকুয়েশনে এই যেটা উপরেরটা কিন্তু একই ভ্যালু, তাই না? এটা কিন্তু একই ভ্যালু, এই যে এইটা, এইটা আর এইটা দুটো একই জিনিসই, ঠিক না? জি স্যার। সুতরাং আমরা যদি ইকুয়েট করি দুটার মধ্যে, হ্যাঁ, তাহলে তাহলে আমরা কি পেতে পারি? এই যে পরেরটা থেকে আবার কি করেছি, একই ভাবে জাস্ট গুণ করে দিয়েছি। হ্যাঁ, এটা এ বি, এই যে এটা এ বি, এখান থেকে আমরা পেলাম। তার মানে কি এইটা আর হচ্ছে এইটা, এই দুটোকে আমরা ইকুয়েট করতে পারি, পারি না? দুটো জি সমান স্যার। আসলে, কারণ এদিকে যেহেতু সমান। তার মানে আমরা এই দুটোকে ইকুয়েট করতে পারি। এই যদি ইকুয়েট করি তাহলে দেখো আমরা এই যে কন্ডিশন যেটা ছিল তাদের মধ্যে একটা রিলেশন তৈরি করতে পারি, যে প্রবাবিলিটি অফ বি গিভেন এ, এটা কোথা থেকে বের হচ্ছে? এই যে প্রবাবিলিটি এ অফ গিভেন বি, অথবা প্রবাবিলিটি অফ এ গিভেন বি, এটা কোথা থেকে বের হচ্ছে? প্রবাবিলিটি অফ বি গিভেন এ, উল্টো। তার মানে আমরা এই যে কন্ডিশনাল যে প্রবাবিলিটিটা ছিল এটা আমরা ইন্টারচেঞ্জ করতে পারি প্রয়োজনে। কখনো কখনো কি বলেছি যে এইটা বের করা সোজা হতে পারে, আবার কখনো কখনো এইটাও বের করতে সোজা হতে পারে। এখন কোনটা কখন সোজা হবে বা কিভাবে হবে তার উপর ডিপেন্ড করে আমরা এই যে ইকুয়েশন এফ বা জি ব্যবহার করব। এটাই হচ্ছে বেইজের ফর্মুলেশন, হ্যাঁ, কন্ডিশনাল প্রবাবিলিটি। বেইজিনের আরো কিছু আলোচনা আছে আমাদের পুরো ক্লাস জুড়েই, মানে বেইজিনিয়ারে অনেক কিছু আমরা আলোচনা করব। আমরা জাস্ট আজকে শুরু করলাম তার কিছু জিনিস দিয়ে। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার, না অংশটুকু? জি স্যার। জি স্যার। এখন এটা কোথায় কোথায় কিভাবে ব্যবহার করব, দেখো আমি আমি শুধু এখন আজকে যাব এক্সাম্পলে, দু তিনটা এক্সাম্পল সেট করেছি এটাকে। একটা প্রবলেম
অনেকভাবে চিন্তা করা যেতে পারে, কিন্তু আমরা আজকের ক্লাসের মধ্যে থেকে সলভ করার চেষ্টা করবো। তার মানে হচ্ছে এই বেইজের ফর্মুলা ব্যবহার করে এটা সলভ করার চেষ্টা করবো। যেমন ধরো যাক একটা প্রবলেম, ধরো যে কোন একটা কাপলে দুটো ছেলে মেয়ে আছে, তাদের মধ্যে বলে দেওয়া হয়েছে একজন হচ্ছে গার্ল, একজন হচ্ছে মেয়ে। সেক্ষেত্রে দুটোই মেয়ে হওয়ার সম্ভাবনা কতটুকু? একটা স্যার কাপলে শূন্য শূন্য হবে স্যার, শূন্য হবে? দুইটাই মেয়ে তো হবে না স্যার। না, স্যার ছেলে 50% হবে স্যার, হাফ হবে স্যার এটা। হাফ হবে? আর দুইটাই মেয়ে হওয়ার সম্ভাবনা তো শূন্য স্যার, কারণ একটা কেন? ছেলে তো অবশ্যই এখানে। কেন? ছেলে মেয়ে বলেছে, হ্যাঁ, বলো। বাচ্চা বলেছে, চিলড্রেন। হ্যাঁ, ছেলে মেয়ে নাকি? দুটো বাচ্চা আছে। বললাম। হুম। স্যার আপনি কি বললেন, একটা ছেলে একটা মেয়ে না স্যার প্রথমে? মানে ছেলে মেয়ে বলতে আসলে বাচ্চা বুঝিয়েছি। হ্যাঁ, ছেলে মেয়ে ঠিক না কথাটা, বাচ্চা বলাটা আরেকটু অ্যাকুরেট হবে। একটা শব্দ ভুলে গেছে বলাটা। হ্যাঁ, মানে একটা চিলড্রেন, দুটো চিলড্রেন আছে সোজা কথা। হ্যাঁ, দুটো বাচ্চা আছে। এই বাচ্চার মধ্যে একটি হচ্ছে মেয়ে। এটা যদি গিভেন দেওয়া থাকে তাহলে দুইটি মেয়ে হওয়ার সম্ভাবনা কতটুকু? কিভাবে করতে পারি? অনেকভাবে করতে পারি। এই প্রবলেমটা আমি 3 ভাবে সলভ করার পদ্ধতি দেখাবো, বেজিয়ানটা সহ। স্যার, আমি বুঝতেছি না স্যার আপনার কথাটা। আপনি তো বলতেছেন একটা মেয়ে আবার একটা মাথার পরে আবার ছেলে মেয়ে ইয়া বলিনি তো, করতেছেন। বলছে বাচ্চা, দুটো চিলড্রেন আছে। একটা কাপলের দুটো চিলড্রেন আছে, দুটো বাচ্চা আছে। সে দুটো বাচ্চার মধ্যে একটা হচ্ছে গার্ল বেবি, একটা হচ্ছে মেয়ে, এটা বলে দেওয়া আছে। তাহলে দুটো মেয়ে হওয়ার সম্ভাবনা কতটুকু? এবার কি পরিষ্কার তাহলে তো হয়েছে? শূন্য হবে স্যার, একটা মেয়ে বলে দিলেন, দুইটা মেয়ে তো হবে না তাহলে। কেন হবে না? হাফ কেমনে হবে। হবে স্যার, একটা মেয়ে তো বলে দিচ্ছেন। একটা মেয়ে অবশ্যই আছে বলে দিলাম। ধরো যে তুমি হচ্ছে, ও তোমাকে আচ্ছা বলা স্যার, হলো, বুঝতে পারছি স্যার। বুঝতে পেরেছো? তোমাদের বুঝতে- ধরো কোনো একজন রিলেটিভ, আঙ্কেল, কেউ জিজ্ঞাসা করলো যে আঙ্কেলের বাচ্চা কয়টা? দুটো বাচ্চা। আহ, তখন বললো যে কি ছেলে না মেয়ে? বললো যে একটা মেয়ে, তো এটা তো নিশ্চিত, একটা মেয়েকে আমি দেখেছি। স্যার বুঝতে পারছি স্যার। এখন বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই আমরা এখন এটাকে এই ফর্মুলেশন এভাবে ফেলতে পারি কিনা দেখো তো। প্রথম বেস দিয়ে চেষ্টা করি। আচ্ছা, কি কিভাবে করা যায় তোমরা কি একটু চিন্তা করো। তোমরা কি এখান থেকে বেসের ফর্মুলাটা ড্র করতে পারবে খাতায়? এনিবডি? সামনে তো খাতা আছে নাকি সবার? আছে না? জি স্যার। একটু লিখো তো দেখি স্যার। পারো কিনা নিজে নিজে আগে। তার মানে এইখানে এইখানে আমরা কি দেখব? এই যে এইখানে দুটো আছে, একটা হচ্ছে গিভেন আর একটা হচ্ছে হওয়ার সম্ভাবনা কতটুকু। তাহলে গিভেনে কি লিখবো? গিভেন কি দেওয়া হাফ আছে? লিখবো স্যার। ওয়ান গার্ল, একটা মেয়ে, ওয়ান একটা গার্ল, মেয়ে। গার্ল। একটা মেয়ে। আর এটা বিতে কি লিখবো? টু গার্ল। টু গার্ল। ভেরি গুড। কে এটা? কি নওরিন নাকি? শিমলা স্যার। শিমলা নওরিন বেশ ভালো কথা বলে দুজন। ভেরি গুড। শিমলা, শিমলা তুমি কি লিখতে পারবে? একটু লিখে বলতে পারবে, তারপর আমি দেখাই। এক মিনিট স্যার অ্যাকচুয়ালি জুমে তো পিক দেওয়া যায় না। হুম, জুমে তো পিক দেওয়া যায় না স্যার না, ঠিক হয়ে যাবে স্যার না। এটা কি ঠিক আছে। 1/3 হবে? 1/3 হবে, হ্যাঁ। তুমি কি বেজিয়ান দিয়ে করেছো নাকি অন্যভাবে করেছো? স্যার আমি বেস ফর্মুলা দিয়ে করেছি। আচ্ছা, এ, এ, কে কে বলছো? এটা কি শিমলা না নওরিন। নরিন বলছে। নওরিন। তাহলে স্যার ওই স্ক্রিন শেয়ার করলে আমরা স্যার দেখতে পারি। আচ্ছা, Screen দেখি। স্ক্রিনে share। যদি ড্র করে বোঝায়। আচ্ছা, আমরা একটু প্রসিড করি, তারপর ওটা দেখবো আবার ও কিভাবে করেছে। কেমন? আর কেউ? এনিবডি এলস? শিমলা কি পারবে? আকিব, সৈয়ব, আসলাম? স্যার আমি ফুল করি না এখনো, করার হুম, পর বলতে পারবো। আচ্ছা। তারপর উত্তম, অপূর্ব, সঞ্জয়, ওরা নাই আজকে? জি স্যার করছি। স্যার সাকিব হবে, এস। স্যার সাকিব হবে না? ওটা কি লিখেছি? আকিব। সাকিব হবে আসলে। আচ্ছা, জি স্যার। সরি। হ্যাঁ, এটা শুনতে ভুল করেছিলাম, নাকি করেছিলাম। হুম।
একটু চিন্তা করো, মানে নিজেদের মাথায় ফর্মুলাটা না আসলে না এটা শুধু সলিউশন দেখলে হবে না। হ্যাঁ, আমি সলিউশনটা দেখাবো, আমি করে রেখেছি, বাট ইউ শুড থিঙ্ক ইয়োরসেলফ। আমি কি একটু প্রসিড করবো? স্যার আপনি বোঝান, আমি বুঝাতো? হ্যাঁ ওটা বেটার হবে। স্যার আপনার না, তো আমি 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 বোঝাবো অবশ্যই, কিন্তু তোমরা করলে তোমাদের ব্রেন স্টর্মিংটা হবে। হ্যাঁ, তোমাদের ব্রেন স্টর্মিং হওয়াটা তো বেশি জরুরি। যত বেশি ব্রেন স্টর্মিং হবে তোমরা নিজেরা তত বেশি সলভ করার সক্ষমতা অর্জন করবে, বুঝছো? এই জন্য আর কি, অন্য কোনো কারণে না। ওকে, আমি প্রসিড করি। দেখো এইভাবে কথাটা লিখতে পারি কিনা, তাই না? এই যে প্রবাবিলিটি অফ হচ্ছে কি হবে, যদি গিভেন 1G মানে একটা গার্ল দেওয়া থাকে, তাহলে 2G হওয়ার সম্ভাবনা কতটুকু? আর আমরা কি রেখেছি, তার উল্টাটা হচ্ছে এই জায়গায় থাকে, তাই না? এখানে যেটা লেখা থাকে তার উল্টোটা থাকে হচ্ছে এই জায়গাটায়। তাহলে এখানে কি হবে, যদি 2G দেওয়া থাকে তাহলে 1G, মানে দুটো গার্ল যদি বলে দেওয়া থাকে, গিভেন দেওয়া থাকে, তাহলে 1G হওয়ার সম্ভাবনা কতটুকু? আর শুধু 2G হওয়ার সম্ভাবনা কতটুকু? আর শুধু 1G হওয়ার সম্ভাবনা নিচে 1G কতটুকু? হওয়ার সম্ভাবনা। তাই না? ব্যাপারটা এরকম না? জি বুঝলি? স্যার। ওকে, আচ্ছা। আমরা যেহেতু স্যাম্পল স্পেস গুলো এখনো আমাদের আয়ত্তের মধ্যে আছে, ভবিষ্যতে হয়তো থাকবে না, তখন সবগুলো কল্পনা করাটা কঠিন হয়ে যাবে। তো যতক্ষণ আমিও আয়ত্ত, আমিও এভাবেই করেছি, কিন্তু আমি এখানে একটা গার্ল হওয়ার সম্ভাবনা নিচে যেটা দ্বারা ভাগ করা হয়েছে ওটা যেভাবে বের করছি, বিগ স্পেসের ক্ষেত্রে তো ওটা ভাবে বের করা যাবে না। আর আমি এটা বুঝতেছি না স্যার। আচ্ছা স্যার আচ্ছা, এইটা কি তোমার কাছে ক্লিয়ার আছে? তুমি বুঝতেছো না? সে বোধহয় এটা তো জানি স্যার, এটা তো সমীকরণ আর কি। আচ্ছা, তো এই সমীকরণে আমি কোনটা কি বসিয়েছি এটা কি বোঝা যাচ্ছে? না স্যার, এটা বোঝা যাচ্ছে না। এটা বোঝা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা কপি করে নিয়ে সেখান থেকে, বেটার। একটু ওয়েট করো, আমি এটা কপি করে নিই, বেটার। আবার এটাই তো আসলো উন্নতি। আচ্ছা, এখানে দেখো, এখানে দেখা যাচ্ছে তো, তাই না? এখানে ছিল গিভেন এ প্রবাবিলিটি অফ বি। তাহলে আমাদের প্রবলেমটা কি? আমাদের প্রবলেমে কিন্তু বলে দেওয়া আছে যে একটি গার্ল, এটা কিন্তু সার্টেন বলে দেওয়া আছে। আমাদের প্রবলেমটা হচ্ছে যে সার্টেন যদি 1 গার্ল হয় তাহলে 2 গার্ল হওয়ার সম্ভাবনা কতটুকু? তাহলে আমরা কি লিখতে পারি, 1G এখানে আর 2G টা বাদিকে, তাই না? যে ইফ 1G ইজ গিভেন, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ 2G, তাই না? জি স্যার। ঠিক আছে, স্যার বুঝতে পারছি স্যার। তোমরা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা ওকে, এবার হচ্ছে তাহলে আমরা প্রসিড করি। আমরা যেহেতু স্যাম্পল স্পেসটা এখন আয়ত্তের মধ্যে আছে, আমরা স্যাম্পল স্পেসটা নিয়ে আগে ভাবি, কেমন? আমি ফুল স্ক্রিন করলাম না, কারণ এডিট করা দরকার পড়তে পারে মনে হচ্ছে মাঝে মধ্যে। অন বোর্ড হলে সুবিধা হয় না, এই সব কেন্দ্রে লেখা যেত। এনিওয়ে, তাহলে আমাদের সবসময়
যতটুকু সম্ভব আমরা স্যাম্পল স্পেসটা নিয়ে চিন্তা করব। তাহলে স্যাম্পল স্পেসটা কি? যে দুটো বয় হতে পারে, একটা গার্ল একটা বয় হতে পারে, একটা বয় একটা গার্ল হতে পারে, অথবা দুটো গার্ল হতে পারে, তাই তো? এর বাইরে কি স্যাম্পল স্পেস আছে? না স্যার, মুদ্রার মতন এটাই। এটাই, হ্যাঁ। এটা যদি হয়ে থাকে, এখন আমরা হচ্ছে যে এই জিনিসটা আমরা বের করবো, যে তোমার হচ্ছে কিন্তু যে স্যার বলেই দিছে যে একটা গার্ল, তাহলে কি স্যার দুইটা বয়, ওটা ওইটা কি স্যার বয়, হ্যাঁ। ওটা কি থাকবে স্যার? ভাই স্যার স্যাম্পল টেস্ট কোথায়? মানে বলেই দেওয়া আছে একটা গার্ল, তাহলে কি দুইটা বয়, ওটা কি স্যাম্পল পয়েন্টে বা স্যাম্পল টেস্ট কেসে থাকবে স্যাম্পল পয়েন্টটা? স্যাম্পল স্পেসটা আসলে কি? স্যাম্পল স্পেসটা হচ্ছে পসিবল সমস্ত আউটকাম। জি স্যার, কিন্তু এটা তো আর পসিবলই এখানে না, মানে স্যাম্পল একটা তো স্পেস তো মেয়ে হচ্ছে বলেই দিছে, দুইটা সেটার মানে জন্য দুইটা বললাম। বাচ্চা, আচ্ছা ওইটা আচ্ছা, আর sample অপরটা space টা তিনটে কোনটা? স্যাম্পল স্পেস হবে আচ্ছা, স্যার তাহলে। আমি উত্তর দিচ্ছি, আমি একটু, হ্যাঁ, তোমরা উত্তর দাও, কোনো সমস্যা নাই, সবাই দিলে আরো ভালো। এটা হচ্ছে শিমলার প্রশ্ন সম্ভবত। শিমলা, তুমি প্রবলেমটা খেয়াল করো। জি স্যার। প্রবলেমটা কি? যে একটা কাপলের দুটো সন্তান আছে, তাহলে প্রবলেমটা কি আসলে? একটা কাপলের দুটো সন্তান, তাহলে দুটো সন্তানটাই সম্ভব আউটকামের জায়গা না? জি স্যার, তাহলে স্যাম্পল স্পেস কি দুইটা বাচ্চার জন্য হবে না? দুইটা তাহলে বাচ্চার জন্য হবে, মানে রাইট, একটা মেয়ে বলে দেওয়া দুইটা আছে বাচ্চা, সেজন্য। হ্যাঁ হ্যাঁ, দুটো বাচ্চার জন্য, তার মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে এই যে দুটো বাচ্চা, তার এতগুলো হতে পারে, এটা হতে পারে এতগুলো বাচ্চা, তাই না? তার দুটো ছেলে হতে পারে, একটা ছেলে মেয়ে একটা এরকম হতে পারে। তার মধ্যে পার্টিকুলার একটা পয়েন্ট আমাদের বলে দিয়েছে, হ্যাঁ, সেটা হচ্ছে যে এই অংশটুকু, এই অংশটুকু বলে দিয়েছে আমাদের যে এই অংশটুকুতে একটা মেয়ে আছে, বাকিগুলোতে জি একটা স্যার। মেয়ে নাই। তাহলে এটা হচ্ছে সাব ডোমেইন। আমাদের পুরো স্যাম্পল স্পেস হচ্ছে এটা হচ্ছে আমাদের পুরো স্যাম্পল স্পেস। তার মধ্যে একটা মেয়ে স্যাটিসফাই করছে হচ্ছে এই তিনটা পয়েন্ট, বাকিগুলো স্যাটিসফাই করছে না। ব্যাপারটা হচ্ছে এই, জি স্যার, বুঝতে পারছি। বোঝা গেছে? আচ্ছা জি স্যার। আচ্ছা, তাহলে যদি আমরা এবার চিন্তা করি, খেয়াল করে দেখো, যে দুটো গার্ল যদি গিভেন থাকে, তাহলে একটা গার্ল হওয়ার সম্ভাবনা কতটুকু? 100%। বলে দেওয়া হচ্ছে দুটো গার্ল, 100%। জি স্যার। দুটো গার্লের মধ্যে তো একটা গার্ল হবেই, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, দুটো গার্ল হওয়ার সম্ভাবনা কতটুকু? পুরো স্যাম্পল স্পেসটা যদি চিন্তা করি, দুটো গার্ল তো এক জায়গায় আছে, তাই না? তাহলে এই যে প্রবাবিলিটি অফ 2G কত? 1/4 হবে। জি স্যার। শিমলা, ওকে? জি স্যার। ওকে, আচ্ছা, 1G কয়টা হবে? কমপক্ষে একটা গার্ল কোথায় আছে, কয়টাতে আছে? মানে একটা করে গার্ল তিনটাতে আছে, স্যার। তিনটাতে। তাহলে 1G কয়টা হবে? 3/4। ঠিক আছে। ইজ ইট ওকে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখন যদি ফর্মুলা জাস্ট বসিয়ে দিই, তাহলে হয়ে যাবে 1/3। নিচে 3/4, এটা 1 আর 1/4, এই ফর্মুলাটাতে আমরা যেটা ফর্মুলেশনটা আগে করেছিলাম, এই যে এইটাতে, এটা হচ্ছে 1, এই যে অংশটুকু হচ্ছে 1, তাই না? এটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে 3/4, এই যে নিচের অংশটুকু, আর এটা হচ্ছে 2G হচ্ছে 1/4, তাই না? জি স্যার। তাহলে তাহলে হচ্ছে আমাদের এই যে 3/4, 1/4, 1, তাহলে 1/3। ওকে, স্যার। এভাবে কি স্যার, করেছিলে এই দিশা নরিন, তুমি যে সলভ করেছিলে হ্যাঁ 1/3? স্যার, আমি এভাবেই করেছিলাম ম্যানুয়ালি, কিন্তু স্যার এই স্যাম্পল স্পেসটা বড় হয়ে গেলে তখন তো আমি এভাবে ক্যালকুলেট না না করতে না পারবো। না, তখন এইটা তো সমস্যা, তখন আমাদের অনেক তখন আরো কি আরো আরো করবো? অনেক বুদ্ধি আছে, হ্যাঁ। তখন আমাদের কিছু গিভেন বলে দেওয়া থাকবে। আমি আরো আরো কয়েকটা জায়গায় যাচ্ছি, লাস্ট যে এক্সাম্পলটা আজকে আছে সেখানে আমাদের স্যাম্পল স্পেস আসলে ওভাবে বলে দেওয়া থাকবে না, আমাদের শুধু পার্সেন্টেজ বলে দেওয়া থাকবে। ইনফ্যাক্ট হয়েছে কি জানো, যে ভবিষ্যতে রিয়েল ওয়ার্ল্ডে যে প্রবলেমগুলো আসবে বেশিরভাগই কিন্তু পার্সেন্টেজ বলে দেওয়া থাকবে। কিন্তু আমি স্যাম্পল স্পেসের ধারণাটা তোমাদের পরিষ্কার রাখতে চাচ্ছি, এই কারণে রিলেশনগুলো তৈরি করা খুব সোজা হবে নিজেদের মধ্যে। এই এই কি বলে, প্রবাবিলিটির মধ্যে রিলেশন যে তৈরি হচ্ছে না এক একটার সাথে আরেকটা, স্যাম্পল স্পেসটা ধারণা থাকলে এটা পরিষ্কার হয়ে যাবে। তাই আজকের ক্লাসের লাস্ট এক্সাম্পলটা আমার মনে হয় তোমার উত্তরটা কিছুটা তোমাকে হয়তো স্যাটিসফাই করতে পারবে। হ্যাঁ, আমরা ওটাতে যাই, তারপর দেখবো। আচ্ছা, এটা গেল হচ্ছে বেইজিয়ান ফর্মুলা, বেইজিয়ান ফর্মুলেশন, বেইজিয়ান প্রবাবিলিটি। ইজ ইট ওকে, তাই না? এটা গেল মেথড 1। মেথড 2 তে আমরা কিভাবে করতে পারি? কন্ডিশনাল প্রবাবিলিটি, যেটা আগে করেছি, এটা মেথড 2। এই মেথডের 2 তে কি হবে? এই যে এটা তো আমাদের থাকছে, এটা তো বের করতে হবে যে গিভেন 1 গার্ল আর 2 গার্ল হওয়ার সম্ভাবনা কতটুকু। আর উপরে যাচ্ছিল ইন্টারসেকশন, তাই না? 1 গার্ল এবং 2 গার্ল হওয়ার সম্ভাবনা কতটুকু। 1 গার্ল কয়টাতে আছে আর 2 গার্ল কয়টাতে আছে, তাই তো?
ইন্টারসেকশনটা আসবে। আর নিচে আস্তে আস্তে হচ্ছে ওয়ান গান, একই রকম। তাহলে দেখো আমরা যদি বলি যে আহ, পুরো ডোমেইনটা ছিল হচ্ছে পুরো ডোমেইনটা হচ্ছে আহ, এটা ছিল পুরো আমাদের পুরো হলুদ যে বর্ডারটা দেওয়া আছে সেটা কি আমাদের পুরো ডোমেইন বা পুরো স্যাম্পল প্লেস, তাই না? পুরো স্যাম্পল স্পেস। জি স্যার। আর কমপক্ষে একটা গার্ল আছে, এটা স্যাম্পল স্পেস হচ্ছে লালটা, 3/4। তাই না? এটা হচ্ছে লালটা হচ্ছে তার স্যাম্পল জি, স্পেস স্যার। মানে সাবডোমেন। আর দুইটা গার্ল আছে, তার সাবডোমেন কয়টা? তার সাবডোমেন হচ্ছে নীলটা, একটা। একটাই আছে আপাতত, মানে আমরা সাবডোমেন বলি। জি স্যার। ভিতরে কয়টা পয়েন্ট আছে সেটা পরে দেখছি। তাহলে নীলটা হচ্ছে দুইটা গার্লের সাবডোমেন, লালটা হচ্ছে একটা গার্লের সাবডোমেন, আর তোমার হচ্ছে হলুদটা হচ্ছে গিয়ে পুরো স্যাম্পল স্পেস, তাই না? এখন এই দুটা যদি ইন্টারসেকশন করি তাহলে কি পাবো আমরা? 1/4 1/4 একটা পাবো না, মানে হচ্ছে যে একটা ভালো। একটাই স্যার। মাত্র পাচ্ছি, তাই না? জি আর স্যার। নিচে পাচ্ছি হচ্ছে যে ওই একটা গার্ল যেটা আছে সেটা হচ্ছে কি 3/4, যে শুধু লাল সাবডোমেনটা সেটা হচ্ছে একটা গার্লের, তাহলে এটা হচ্ছে 3/4। সুতরাং কন্ডিশনাল প্রবাবিলিটি যদি দেই তাহলে উপরে আস্তে আস্তে হচ্ছে 1/4 আর নিচে হচ্ছে সরি এই যে এইটা আর কি ইন্টারসেকশনের প্রবাবিলিটি হচ্ছে 1/4 আর এটা হচ্ছে 3/4। সুতরাং আমাদের আগের ফর্মুলায় আসতেছে, আগের ফর্মুলাটা আসতেছে 1/3। ইজ ইট ওকে? জি স্যার। কন্ডিশন প্রবাবিলিটি। এবার দেখো থার্ড অ্যাপ্রোচে যাব আমরা, যেটা আমরা অনেকবার আলোচনা করেছি, সেটা কি স্যাম্পল স্পেসটা রিডিউস করে দিল। কিভাবে রিডিউস করব? আমরা অনেকবার যে ম্যাপটা পাকিয়ে করেছিলাম সেটা হচ্ছে যে অংশটুকু সার্টিন আছে সেটুকুই ধরবো 100%। তাহলে আমাদের পুরো স্যাম্পল স্পেস ছিল হলুদটা, তাই না? আগের যেটা আমরা দেখেছিলাম, তার মধ্যে গিভেন কি একটা গার্ল গিভেন না? জি স্যার। একটা গার্ল যদি গিভেন হয় তাহলে সাবডোমেইনটা হচ্ছে আমাদের লাল না, এটা কি কালার? লাল কালারের যে স্যাম্পল স্পেস এই যে এইটা। তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের সার্টেন যে কমপক্ষে একটা গার্ল আছে। তাহলে এটা যদি সার্টেন হয় তাহলে প্রত্যেকের প্রবাবিলিটি সমান, তিনটা পয়েন্ট আছে, তাহলে প্রত্যেকের প্রবাবিলিটি কত? 1/3 1/3 1/3। এখানে তিনটা স্যাম্পল পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টের প্রবাবিলিটি কত? 1/3 করে, এটার 1/3, এটার 1/3, এটার 1/3। এই সাবডোমেনের মধ্যে দুটো গার্ল, যেটা আমাদের প্রশ্ন আর কি, দুটো গার্ল কয়টা পয়েন্টে আছে? মাত্র একটা পয়েন্টে আছে। তাহলে উত্তর কত হবে? 1/3। 1/3। এটাও একটা ওয়ে। এটাকে আমরা কি করেছি? স্যাম্পল স্পেস থেকে রিডিউস করে ফেলেছি। তাহলে এই প্রবলেমটাকে আমরা তিন ভাবে সলভ করলাম, একটা হচ্ছে বেইজের ফর্মুলেশন দিয়ে, আরেকটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি দিয়ে, আরেকটা হচ্ছে গিয়ে সরাসরি স্যাম্পল স্পেসকে রিডিউস করে দিয়ে। এটা আমরা দেখেছি, তাই না? বড় স্যাম্পল স্পেস যদি থাকে সার্টিন অংশটুকুকে আলাদা করে ফেলতে হবে, যেটা সার্টিন বলে দেওয়া আছে, এবং সেটাই তখন হচ্ছে কি একদম কনফার্ম মানে তখন তার প্রতিটা প্রবাবিলিটি হবে এটা রেসপেক্টে, এই সার্টিনের রেসপেক্টে। তাহলে সার্টিনে আমাদের পয়েন্ট আছে তিনটা, তাহলে প্রত্যেকটারই ইকুয়াল প্রবাবিলিটি 1/3 1/3 1/3। তার মধ্যে একটা মাত্র পয়েন্ট আমাদেরকে স্যাটিসফাই করেছে যে টু গার্ল আছে, তার মানে কত উত্তর হবে? 1/3 সোজা। ইজ ইট ওকে? তাহলে আমরা তিন ভাবে করলাম না কাজটা, এক একবার কিন্তু এক এক জিনিসের সুবিধা হবে, সবসময় যে সব পদ্ধতি উপকারে আসবে তা না। হ্যাঁ, এটা কি পরিষ্কার হয়েছে সবার কাছে এ পর্যন্ত? হ্যাঁ স্যার। জি আচ্ছা, স্যার। আবার আবার দেখি যাই এটা কিসে যাওয়া যায় কিনা। আচ্ছা, এবার আরেকটা প্রবাবিলিটি, এটা মানে গত ক্লাসের আগের ক্লাসের মতনই ছিল, কিছুটা একটু চেঞ্জ করেছি, দেখো তোমরা করতে পারো কিনা। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ফার্স্ট বল, মানে এখানে সরি আগে প্রবলেমটা বলি। প্রবলেমটা হচ্ছে দুটো বক্স আছে, দুটোতেই ছোট ছোট করে বল আছে। প্রথম বক্সে হচ্ছে তিনটা হলুদ তিনটা নীল, আর দ্বিতীয় বক্সে হচ্ছে চারটা হলুদ দুইটা নীল। ঠিক আছে, এখন হচ্ছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ফার্স্ট বক্স ইফ দ্য ড্রন বল টার্নস আউট টু বি ব্লু, মানে আমি চোখ বন্ধ করে, দুটো বক্স আমার সামনে আছে, আমি চোখ বন্ধ করে যে কোনো বক্স থেকে একটা বল তুললাম, তারপর চোখ খুলে দেখলাম যে বলটা হচ্ছে নীল। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যে বক্স থেকে বলটা তুলেছিলাম সেটা স্যার এখানে
স্যার এখানে তো দুইটা কালার আছে, একটা হচ্ছে ইয়েলো আর একটা হচ্ছে ভায়োলেট, ব্লু তো নাই তাই না? আচ্ছা এটাকে ভায়োলেট, আচ্ছা ব্লু ব্লু আছে, হ্যাঁ ঠিক আছে এটাকে ভায়োলেট, ওকে সমস্যা নেই, ব্লু বলছিলাম, কাছাকাছি তো তাই। হ্যাঁ। আচ্ছা ভায়োলেটই বলো, নো প্রবলেম। আমি অবশ্য সব জায়গায় ব্লুই ব্যবহার করেছি শব্দটা, হ্যাঁ কাছাকাছি কালার তো, ব্লুই ধরি এটাকে, ওকে। তাহলে দুটো হলো, তাহলে আমি একটা বল তুললাম, তোলার পরে সেটা দেখলাম হচ্ছে ব্লু। ইন দ্যাট কেস যে বাক্স থেকে আমি বলটা তুলেছিলাম সেই বাক্সটা বি1 মানে প্রথম বক্স হওয়ার সম্ভাবনা কতটুকু? আমরা একটু প্রসিড করি। তার মানে হচ্ছে এই যে দুটো বাক্স আছে, দুটো বাক্স থেকে আমি কিন্তু চোখ বন্ধ করে একটা বল তুলেছি, কোন বাক্স থেকে তুলেছি সেটা কিন্তু আমি জানি না। যে কালো রঙের বাক্স মানে কোন বাক্স থেকে তুলেছি আমি জানি না, কিন্তু তোলার পরে দেখলাম বলটা হচ্ছে নীল বল বা ভায়োলেট, যেটা নীল বল। এখন প্রশ্ন হচ্ছে যে এই বক্সটা বি1 হওয়ার সম্ভাবনা কতটুকু? তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে বি1 একটা বক্স আছে, বি2 একটা বক্স আছে, আমি কন্ডিশনাল কি বলা হচ্ছে বেইজের যে ফর্মুলেশনটা আছে সেটা যদি ব্যবহার করি তাহলে ব্যাপারটা এরকম লেখা যায় না? যদি তুমি ব্লু বলটা পিক করা হয়, এই যে এখানে ব্লু বল পিক করা হয়েছে, যদি ব্লু বলটা পিক করা হয় তাহলে এইটা বি1 হওয়ার সম্ভাবনা কতটুকু? এভাবে লেখা যাবে না? ঠিক আছে। ঠিক আছে। আর এখানে কি থাকে ফর্মুলেশনে, এখানে যা যা থাকবে তার জাস্ট উল্টো। তার মানে এখানে বি1 গিভেন ব্লু যদি থাকে তাহলে এখানে ব্লু গিভেন বি1, তাই হবে না? জি স্যার। আর এখানে কি হবে, এখানে হচ্ছে শুধু বি1 আর নিচে হচ্ছে শুধু ব্লু। ঠিক আছে, তাহলে আমাদের এই তিনটার ভ্যালু বের করতে হবে, প্রবাবিলিটি অফ ব্লু গিভেন বি1, প্রবাবিলিটি অফ বি1 আর প্রবাবিলিটি অফ ব্লু। ঠিক আছে, এখন একটু চিন্তা করো তোমরা এই তিনটার ভ্যালু কেমন হতে পারে, একটু চিন্তা করো। প্রথমত দেখো, আমি যদি এই যে এটা রিলেটিভলি সোজা, এটা আগে বের করে নিই। প্রবাবিলিটি হচ্ছে বি1 হওয়া মানে কি, দুটো বক্সের মধ্যে বি1 হওয়ার সম্ভাবনা কতটুকু? কত হবে? এটা হাফ, এটা ঝামেলা না, এটা খুব ইজি আর কি। আচ্ছা, তারপর যদি বি1 বক্সটা বলে দেওয়া থাকে তাহলে ব্লু হওয়ার চান্স কতটুকু? হাফ স্যার, ওটা হাফ। ছয়টার মধ্যে তিনটা, তাহলে এটাও হাফ। আচ্ছা, এইবার হচ্ছে শুধু ব্লু হওয়ার চান্স কতটুকু খেয়াল করে দেখো, একটু চিন্তা করো, মানে মনে মনে একটু কল্পনা করো যে তোমার 5/12 স্যার, 5/12। আচ্ছা 5/12 কিভাবে আসলো? 5টা ব্লু বল আছে আর ফ্লোরাল বল আছে 12টা। জি স্যার। আচ্ছা হ্যাঁ, এটা একটা দিস ইজ এ গুড আইডিয়া। হ্যাঁ, এটা একটা ভালো বুদ্ধিতে বের করেছো। হ্যাঁ, এটা আমি দেখিয়েছি পরে, এনিওয়ে ভেরি গুড। এইটা ছাড়া আর কোন ভাবে এটা বের করা যায়? আর আপনি এই সূত্রটাকে আরো একভাবে বের করা যায়। ব্লু নিব, সেকেন্ডটা থেকে ব্লু নিব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি একটু কল্পনা করো, খেয়াল করে দেখো তোমার সামনে দুটো বক্স আছে, মনে মনে চিন্তা করো দুটো সামনে বক্স আছে, ওকে। বাঁদিকে হচ্ছে বি1 আর ডান দিকে হচ্ছে বি2, তুমি জানো না কোনটা বি1 বি2, তুমি জানো না, দুটো বক্স আছে। এখন খেয়াল করে দেখো, তুমি যদি তোমার বাঁদিকের বক্স থেকে বল তোলো তাহলে কিন্তু নীল বল পাওয়ার সম্ভাবনা বেশি, আর যদি ডান দিকের বক্স থেকে বল তোলো তাহলে কিন্তু নীল বল পাওয়ার সম্ভাবনা রিলেটিভলি কম, ঠিক না? আবার সামনে দেখো, আচ্ছা ধরো যে তোমার সামনে দুটো বক্স আছে, দুটো বক্সে 6টা 6টা করে বল আছে, ধরো প্রথম বক্সে 6টাই নীল আছে আর দ্বিতীয় বক্সে 6টাই হলুদ আছে। প্রথম বক্সে 6টাই নীল আর দ্বিতীয় বক্সে 6টাই হলুদ। এখন বাই চান্স সৌভাগ্যক্রমে তুমি যদি প্রথম বক্স থেকে যে কোনো বল তোলো তাহলে কি হবে, নীল বল আসবে, ঠিক না? হ্যালো, জি জি স্যার। স্যার। আর দ্বিতীয় বক্স থেকে তুমি যে কোনো বল তোলো না কেন হলুদ আসবে, ঠিক না? তাহলে তুমি নীল বল পাবে নাকি হলুদ বল পাবে এটা নির্ভর করছে দুটো জিনিসের উপরে, একটা হচ্ছে কোন বক্স থেকে তুলছো আর সেই বক্সে আসলে বলগুলোর কি অবস্থা, ঠিক না?
জি স্যার সমস্যা দুটো সমস্যা কিন্তু। তাহলে আমরা যদি দুটাকে ডিসজয়েন্ট স্যাম্পল স্পেস চিন্তা করি, মানে দুটো আলাদা আলাদা স্যাম্পল স্পেস, B1 একটা স্যাম্পল স্পেস আর B2 হচ্ছে আরেকটা স্যাম্পল স্পেস, তাহলে আমরা একভাবে এটা প্রবলেমটা চিন্তা করব। আর যদি এটাকে একসাথে নিয়ে আসতে পারি, যেটা তোমরা বললে 12টা, সেটা একটা ওয়ে, সেটা পরে আসি। আলাদাভাবে এটা স্যার বুঝতে পেরেছি স্যার। আলাদাভাবে এটা বোঝা গেছে? হ্যাঁ, তাহলে আমি যদি এভাবে ফর্মুলেশনটা করি, এটা কি করা যায়? দেখো তো, এই কটা তো আমরা পেয়ে গেলাম, এটা সমস্যা নাই। এটা পেয়ে গেছি, মানে দেখো বাদিকের গুলো যদি B1 বলে দেওয়া থাকে, B1 যদি বলে দেওয়া থাকে তাহলে ব্লু হওয়ার চান্স হচ্ছে 1/3, আর B2 যদি বলে দেওয়া থাকে, B2 যদি গিভেন হয় তাহলে ব্লু হওয়ার চান্স হচ্ছে 1/3, সরি 1/3, আর B1 যদি বলে দেওয়া থাকে তাহলে ব্লু হওয়ার চান্স হচ্ছে 1/2, তাই না? এটা হাফ, এটা হচ্ছে 1/3, আর B1 এবং এটা হচ্ছে B2 হবে, এই দুটোই হচ্ছে গিয়ে হাফ। এটুকু সমস্যা জি নেই। স্যার আচ্ছা, তাহলে আমরা এই দুটো পেয়ে গেছি অলরেডি, তাই না? উপরেরটাও পেয়ে গেছি, নিচেরটাও পেয়ে গেছি, শুধু থাকলো হচ্ছে মাঝখানেরটা। এই মাঝখানেরটা নিয়ে আমরা এখন বিটা ওটা কি স্যার? হ্যাঁ, কোনটা? বি অফ বি ওটা বক্স B2 হবে, B2 হবে। হ্যাঁ, এটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা B2 হবে, এটা তো এই যে এটা B2 হবে, জি স্যার বুঝতে পারছি। লিখতে বলেছে। তাহলে আমরা আচ্ছা, এইটাকে, আচ্ছা তার মানে হচ্ছে যে দুটো বক্স আছে বললাম তোমাদেরকে, আমরা যদি বাঁ দিক দিয়ে তুলি তাহলে এক ধরনের সম্ভাবনা, আবার যদি ডান দিক দিয়ে তুলি তাহলে আরেক ধরনের সম্ভাবনা। তাহলে আমাকে বক্সের কথা চিন্তা করতে হবে, আবার সে বক্সে বলের অবস্থার কথা চিন্তা করতে হবে। ইন দ্যাট কেস আমি কি এভাবে কথাটা লিখতে পারি? সেটা হচ্ছে, আচ্ছা অনেকভাবে লেখা যায় কথাটা। হ্যাঁ, যেমন ধরা যাক হচ্ছে বক্স ব্লু হতে হবে, আবার B1 হতে হবে, এটার একটা সম্ভাবনা। আবার বক্স B2 হতে হবে এবং ব্লু হতে হবে, এই দুটো মিলে একটা সম্ভাবনা। এটাকে আমরা ডট দিয়েও লিখি, আবার হচ্ছে অনেক সময় ইন্টারসেকশন দিয়েও লিখি। মানে বক্স B1 এবং ব্লু, এটা একটা ঘটনা, আবার বক্স B2 এবং ব্লু, এটার একটা ঘটনা। এই দু ঘটনার থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু আমরা ব্লু পেতে পারি, আবার অথবা দুই জায়গা থেকে পেতে পারি। আমরা যে কোনো জায়গা থেকে পেতে পারি অথবা দুই জায়গা থেকে পেতে পারি। তাহলে এটা কি হবে? একটা অ্যাডিশন প্রবাবিলিটির। কথাটা কি ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। জি স্যার জি স্যার আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমরা এই অংশটুকু ফর্মুলেশন কিভাবে করব, এটা এই যে কন্ডিশনাল যে প্রবাবিলিটিটা আছে যেটা আমরা জানি, তাই না? তাহলে এই যে ইন্টারসেকশন, এটা কি করে বের করি? ইন্টারসেকশনটা বের করি কিভাবে? সেটা হচ্ছে যে এইটা গুণিত এইটা, তাই না? এইটা গুণিত এইটা। তার মানে যদি আমরা এইটা বের করতে প্রথমটা যদি দেখি, একটা দেখি যে ব্লু গিভেন B1, তাহলে থাকবে হচ্ছে এই যে দেখো এইদিকে হচ্ছে এ আর বি যেভাবে লেখা যায় তাতে কোনো সমস্যা নাই, মানে এ ইন্টারসেকশন বিও যা, আবার বি ইন্টারসেকশন এও তাই। তাহলে আমি যেভাবে লিখতে পারি এখান থেকে যে ব্লু গিভেন B1, আর B1টা থাকবে হচ্ছে নিচে, এখানে এটা যেটা থাকবে সেটাই হচ্ছে আবার নিচে থাকে, তাই না? তাহলে যেটা প্রোডাক্ট টার্ম হবে সেই দুটো সেম হবে, এটা প্রোডাক্ট টার্ম সেম, এইটা আর এটার এই যে টার্মটা প্রোডাক্ট টার্মে দুটো ভ্যালু সেম, ঠিক না? জি স্যার। ঠিক আছে। জি স্যার ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি ভ্যালুগুলো বসাই, ভ্যালুগুলো আগে বের করেছি যে ব্লু B1 গিভেন ব্লু হচ্ছে হাফ, আর শুধু B1 হওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ, প্লাস তোমার হচ্ছে গিয়ে ব্লু গিভেন B2 হচ্ছে 1/3, আর শুধু B2 হচ্ছে হাফ, তাহলে এটা আলটিমেটলি হচ্ছে 5/12। তাহলে এটা একটা ওয়ে বের করার, ঠিক আছে? এই ওইটা আমাদের কখন কাজে লাগবে? যখন হচ্ছে এই আমাদের প্রবাবিলিটিটা বলে দেওয়া থাকবে, প্রবলেমের ক্ষেত্রে বলে দেওয়া থাকবে এই মানগুলো, অনেক সময় মানগুলো প্রবলেমে বলে দেওয়া থাকে, যে এই মানগুলো বলে দেওয়া থাকে, ঠিক আছে? পুরো স্যাম্পল স্পেসে কোনো ইনফরমেশন নাই, কিন্তু জাস্ট এই মানগুলো বলে দেওয়া আছে। তখন তো আমরা এই 5/12 এর যে ফর্মুলাটা, এভাবে তো যেতে পারবো না। আচ্ছা, তোমরা যেভাবে করেছো, এই যে আমি সবগুলোকে একসাথে একটা স্যাম্পল স্পেসে নিয়ে আসছি, এই যে বাক্স টাক্স বলে আর কিছু নাই,
মোট হচ্ছে 12টা বল আছে, তার মধ্যে হচ্ছে 5টা হচ্ছে ব্লু। সুতরাং আমরা হচ্ছে যদি কনসিডারিং দ্য হোল স্যাম্পল স্পেস এভাবে হতে পারে 12/12, সেটা আমরা এখন জানি বলে বলতে পারছি। কিন্তু অনেক সময় বলে দেওয়া থাকে যে এগুলো বলে দেওয়া নাই, এগুলো পুরোটা আমরা জানি না, এগুলো বলে দেওয়া নাই, বলে দেওয়া হচ্ছে শুধু এই ভ্যালুগুলো। তখন দেখা যাবে যে আমরা হচ্ছে আর হোল স্যাম্পল স্পেস নিয়ে চিন্তা করতে পারবো না, আমাদেরকে তখন ডেফিনেটলি এই বুদ্ধিতে যেতে হবে। কথাটা বোঝা গেছে? জি জি স্যার স্যার। আচ্ছা, এখন হচ্ছে তো আমরা জাস্ট ফর্মুলা গুলো যদি বলে দিই তাহলে তো এটা হয়ে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, তাই না? আমরা যদি এই যে বলে দিলে 3/5, ঠিক আছে? এই প্রবলেমটাই দেখো, যদি আমরা স্যাম্পল স্পেসটাকে রিডিউস করি, B1 এবং B2 আছে, দুটো স্যাম্পল স্পেস আছে, তাই না? এই স্যাম্পল স্পেসের মধ্যে আমাদের কি বলেছে যে ব্লু তোলা হবে এবং বি হওয়ার চান্স কতটুকু আছে। তাহলে আমাদের এই যে পুরো যে স্যাম্পল স্পেসে 12টা স্যাম্পল পয়েন্ট ছিল, তার মধ্যে শুধু আমাদের কনসার্ন কোনটো, কনসার্ন হচ্ছে শুধুমাত্র হচ্ছে ব্লু কে নিয়ে, বাকিগুলোকে নিয়ে আমাদের কনসার্ন আছে। আর ব্লু হলে B1 হবে কিনা সেটা আমাকে বের করতে হবে। এখন যদি আমি স্যাম্পল স্পেস থেকে রিডিউস করি, তাহলে আমরা বলতে পারবো এরকম একটা স্যাম্পল স্পেস পাবো শুধু ব্লু দিয়ে, আর বাকিগুলো তো আমার দরকার নেই। তাহলে এই স্যাম্পল স্পেসটাকে ব্লুটাকে সার্টেন করা হয়েছে, মানে প্রত্যেকের প্রবাবিলিটি কিন্তু সমান, প্রত্যেকের প্রবাবিলিটি হচ্ছে 1, মানে 5টা আছে মোট, তাই না? তাহলে 1/5 1/5 1/5 1/5 1/5 সার্টেন করা হয়েছে। আমরা সার্টেন করার জিনিসটা দেখেছি অনেক আগে, 4-5টা ক্লাস আগে। তাহলে এইটা 100% সবারই ব্লু আছে। এই ব্লু এর মধ্যে এখন B1 স্যাটিসফাই করছে কয়টা? 3টাকে। এই 5টার মধ্যে 3টাকে B1 স্যাটিসফাই করেছে। এই ব্লু সবগুলাই, এই যে ব্লু হচ্ছে এখানকার 2টা ব্লু, আর এই যে এখানকার 2টা ব্লু, এই যে এরোতে দেখতে পাচ্ছি। আর B1 কে স্যাটিসফাই করছে হচ্ছে 3টা। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? 1/5 যোগ 1/5 যোগ 1/5 সমান সমান হচ্ছে 3/5। এভাবে আমরা করতে পারি প্রবলেমটা। ইজ ইট ওকে? জি স্যার। স্যার ওকে, আচ্ছা এবার হচ্ছে একটা নতুন টার্মের দিকে যাব আমরা, ফলস পজিটিভ আর একটা ফলস নেগেটিভ। হ্যাঁ, এই প্রবলেমগুলো যতটুকু আলোচনা করলাম একটু মোটামুটি মজার, কিন্তু রিলেটিভলি একটু সোজা। তো একটু হায়ার ডিগ্রি অফ ডিফিকাল্টিস এর দিকে যাবো, একটা এক্সাম্পল আর কি, অল্প একটু, বেশি 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 হার্ড না, এ বিট হায়ার ডিগ্রি অফ ডিফিকাল্টিস দেখাচ্ছি। এই ফলস পজিটিভ আর ফলস নেগেটিভ এই জিনিসটা নিয়ে তোমরা অনেক শুনতেছো, এখানে করোনাকালীন সময় তো প্রায় শোনা যায় ফলস পজিটিভ ফলস নেগেটিভ। কোনো আইডিয়া আছে জিনিসটা কি আসলে, কিভাবে আসে? এনিবডি? জি স্যার আরেকবার বলেন তো স্যার। এই যে ফলস পজিটিভ ফলস নেগেটিভ বা ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ, এই টার্মগুলো কি নাম শুনেছো? এই করোনাকালীন সময় তো এটা খুব আলোচনা হয় আর কি, প্রায় সময় বিভিন্ন জন বলে, তাই না? পত্রিকাতে আসে অমুক টিকার ফলস পজিটিভ, অমুক টিকা ফলস নেগেটিভ, ডিফারেন্ট নানা রকম কথাবার্তা আসে, শুনেছো কি? তো এটা মানে হচ্ছে কি, মানে টেস্টের মধ্যে রেজাল্ট আসছে মনে করেন আপনার পজিটিভ, কিন্তু আসলে ওটা ভুল রেজাল্ট, তখন রাইট রাইট, হ্যাঁ, মানে টেস্টের মধ্যে আসলে আসছে পজিটিভ কিন্তু আসলে এটা পজিটিভ না। জি স্যার। আবার টেস্টের মধ্যে নেগেটিভ আসছে, আসলে এটা নেগেটিভ না, পজিটিভ। নেগেটিভ না, হ্যাঁ 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 নেগেটিভ, হ্যাঁ পজিটিভ আছে, নেগেটিভ না পজিটিভ আছে। আমি ছোট্ট একটা, মানে এটা বোঝানোর জন্য একটা ছোট্ট খেলার মতো অনেকটা কিছুটা আয়োজন করেছি, মানে তৈরি করেছি। তোমরা একজন হচ্ছে চোখ বন্ধ করে উত্তর দিবে, কে দিবে? যে কোনো এনিবডি, তার জিনিসটা পরিষ্কার হবে। আর বাকিরা ছবি দেখবে, এটা ফলস পজিটিভ ফলস নেগেটিভ কিভাবে তৈরি হয় আমি সেটা দেখাবো। আমি দিতেছি চোখ বন্ধ করে উত্তর। আচ্ছা, তোমার নাম কি? আতিক। আতিক, ওকে আতিক, তাহলে হ্যাঁ আতিক তুমি চোখ বন্ধ করে আছো, দেখছো না, হ্যাঁ অন্য সবাই দেখতে পাচ্ছ তাই না? জি স্যার দেখতে পাচ্ছি। স্যার আচ্ছা, আমি আসিফ। আসিফ, আচ্ছা আসিফ দিচ্ছে, ওকে হ্যাঁ আসিফ উত্তর দিচ্ছে। তাহলে আসিফ, আতিক নামেরও তোমাদের একজন আছে না? সেটাই তো দেখেছিলাম নাকি না? আতিক স্যার। নাই স্যার। সাকিব স্যার, ওর নাম হচ্ছে সাকিব। সাকিব, আতিক যাকে বলতেছেন ওর নাম সাকিব। ও, আতিক কি আজকে প্রথম কথা বলছে নাকি? এর নাম লেখা নাই কোথাও দেখছি। এর আগে লেখা ছিল স্যার, মনে হয় আশিক নাম লেখা ছিল। আশিক লেখা ছিল। এই যে ফলস পজিটিভ ফলস নেগেটিভ এর মতো হয়ে যাচ্ছে, তাই না? আমার ব্যাক নাম আশিক। সার্টিফিকেশন আচ্ছা আশিক, আচ্ছা হ্যাঁ আশিক নামে, ঠিক আছে। আচ্ছা আশিক, ধরো
10টা কেস আছে, মানে 10টা টেস্ট হচ্ছে, হ্যাঁ। তার মধ্যে দুটো ক্ষেত্রে আছে, পজিটিভ আছে, মানে আমরা ধরে নিচ্ছি যে 10টা বল আছে, তার মধ্যে দুটো হচ্ছে লাল বল। এই দুটো বল আসলে তোমার ট্রুলি মানে আর কি রুগী, হ্যাঁ, আর বাকিরা রুগী না। তার মানে 80% হচ্ছে রুগী না, আর দুজন হচ্ছে রুগী 10টার মধ্যে 8টা। এখন হচ্ছে তোমাকে টেস্ট, তোমার একটা ডায়াগনোসিস সেন্টার আছে, আমরা তোমাকে টেস্টের জন্য পাঠাচ্ছি। তুমি আরবিট্রারি আমাকে উত্তর দিবে, আমি এগুলো লিখে যাব। এখন কোন বল কিন্তু রেড, কোনটা ব্লু তুমি জানো না। ওকে, আচ্ছা, প্রথম বলটা তুমি কি বলতে চাচ্ছ? ধরো তোমাকে প্রথম বলটা তুলে বলা হলো, ইজ ইট রেড অর ব্লু, রেড অর ব্লু? ব্লু। প্রথমটা ব্লু, ওকে। দ্বিতীয়টা? ব্লু। দ্বিতীয়টা ব্লু। তৃতীয়টা? রেড। চতুর্থটা? ব্লু। পঞ্চমটা? ব্লু। ষষ্ঠটা, 6? ব্লু। 7 নাম্বারটা? রেড। তুমি কি দেখেছো নাকি 8 নাম্বারটা? না স্যার, আর সব ব্লু, আর সব ব্লু, মানে যে দুটো রেড দিয়ে দিছি তো, আর সব ব্লু। আচ্ছা, তাহলে এইখানে দেখো এটা, আচ্ছা এইখানে তোমার হচ্ছে মিলে গেছে সব। আমি জাস্ট হচ্ছে কি ম্যাক্সিমাইজ করার চেষ্টা করছি, যে রেড হওয়ার প্রবাবিলিটি আছে, রেড গুলো দূরে দূরে রাখার চেষ্টা করছি। ভেরি গুড। এখানে আরেকটা এখান থেকে খুব মজার জিনিস বেরিয়ে আসবে, জানো, আমাদের সাইকোলজিতে এটা কাজ করে। আচ্ছা, তোমরা যেমন আরবিটরি, হ্যাঁ, আমি তোমাদেরকে খুব দ্রুত চিন্তা করবে, কিন্তু চিন্তা করে ফিক্স থাকবে, আমি তোমাদের উত্তরটা জিজ্ঞেস করবো খুব দ্রুত, হ্যাঁ। 1 থেকে 100-র মধ্যে একটা নাম্বার চিন্তা করো, সবাই করেছো? করেছি স্যার। আচ্ছা, এবার আমাকে বলো তো, রাহাত কত করেছো? রাহাত নাই। শিমলা? 27। 97। স্যার 37। 37। তারপর হচ্ছে 37। সঞ্জয়? হ্যাঁ, সঞ্জয়? স্যার সঞ্জয়? 55 উত্তম? উত্তম? স্যার আর আমি বলি স্যার 61 চিন্তা করছি। 61। তারপর হচ্ছে শোয়েব? নাই। নওরিন? স্যার 20 স্যার। 70। 70। আচ্ছা, তারপর হচ্ছে আর এখানে আছে হচ্ছে সাকিব? স্যার 33। 30। আশিক? 78। আচ্ছা, এই সংখ্যাটা যখন আরো বেশি হবে, একটা খুব মজার একটা ডিস্ট্রিবিউশন আছে। তুমি এই যেখানে যদি লিখো যে তোমার যেদিকে ক্লাস করো, যে 1 থেকে 20 পর্যন্ত কয়টা আছে, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100, 5টা যদি গ্রুপে ভাগ করো, কোন গ্রুপে বেশি আছে মনে হচ্ছে? আচ্ছা, সবচেয়ে কম কোন গ্রুপে আছে? স্যার প্রথম 20টার মধ্যে আছে অবশ্যই সবচেয়ে কম। স্যার আমার গ্রুপে স্যার 1 আর 0 থেকে শেষের গ্রুপেও কম আছে। শিমলা যেটা চিন্তা করেছে 97, দেখো। আমি 80 থেকে 27 বলেছি স্যার। 27। 80 থেকে 100, 97 যেন কেউ একজন বললো না, বলিনি, যাই হোক। আচ্ছা আচ্ছা, যাই হোক, তুমি এইটা হচ্ছে খুব মজার একটা ব্যাপার। আমরা যখন এইভাবে তোমরা ক্লাসে এটা টেস্ট করে দেখবা, যে কোনো জায়গায় র্যান্ডমলি দেখবে যে মাঝের ভ্যালুটা সবচেয়ে বেশি নেয়, ইউজুয়ালি এক্সপেক্ট করে, মানে 40 থেকে 60-এর মধ্যে, হ্যাঁ, অ্যারাউন্ড 40 থেকে 60-এর মধ্যে। মানে এই ডিস্ট্রিবিউশনটা অলমোস্ট একটা পিরামিডের মতো। পিরামিডের দুই সাইডে কম থাকে, লোয়ার এন্ডেও কম থাকে, আবার আপার এন্ডেও কম থাকে। এটা অদ্ভুত একটা ন্যাচারাল ফেনোমেনা আর কি। তো এই প্রবলেমটাও যখন বলা হয়েছে দুইটা বল, মানে খুব ন্যাচারালি মানুষ চিন্তা করবে যে প্রথম 5টার মধ্যে মাঝামাঝি এক জায়গায় থাকবে, আর শেষের 5টার মধ্যে মাঝামাঝি এক জায়গায় থাকবে। এই সাইকোলজিটা অদ্ভুত ভাবে কাজ করে। আর বলটা আসলে সরিয়ে দেওয়া উচিত ছিল, তাহলে আরেকটু ভালো রেজাল্ট আসতো আর কি। এটা একটা স্ট্যাটিস্টিক্যাল মানে ফেনোমেনা আর কি। তো আমার তো এই রেজাল্টটা খুব একটা কাজে লাগলো না, অন্য একটা রেজাল্ট আছে, সেটা তাহলে তোমাদের দেখাই। হ্যাঁ, এই রেজাল্টটা দেখো, এখানে দেখো, মানে সামবডি আর কি এভাবে হয়তো করেছে আর কি। এখানে ধরো যে পজিটিভলি আইডেন্টিফাই করেছে কয়টা, এই পুরোটা দেখো, রেড কয়টা আছে? রেড মানে হচ্ছে অসুস্থ, তাই না? আমরা তাই বলেছি। রেড আইডেন্টিফাই করছে কয়টা? 2টা, যে 7 নাম্বার এবং
10 নাম্বার, তাহলে পজিটিভলি আইডেন্টিফাই করা হচ্ছে 10টা, সরি 2টা। আর তাহলে বাকিগুলো হচ্ছে সব নেগেটিভলি আইডেন্টিফাইড, মানে সেগুলো রোগী না, তাই না? 8টা আর কি। এই যে 2টা আইডেন্টিফাই করেছে, 2টা কি কারেক্ট? কোন 2টা আইডেন্টিফাই করেছে? একটা করেছে হচ্ছে 7 নাম্বারটা, আরেকটা করেছে হচ্ছে 10 নাম্বারটা। হ্যাঁ, তো 7 এবং 10 করেছে, এবং দুটি কি কারেক্ট হয়েছে? না স্যার, একটা কারেক্ট। একটা কারেক্ট হয়েছে। তার মানে মানে দুইটার মধ্যে একটা কিন্তু ভুল আছে, তাই না? সবগুলো। আবার যে 8টা নেগেটিভ বলা হয়েছে, তাহলে সবগুলো কি অ্যাকুরেটলি নেগেটিভ হয়েছে? জি না স্যার। স্যার আচ্ছা, এখন প্রবলেমটা খেয়াল করে দেখো। ধরো একটা, 7টা নেগেটিভ অ্যাকুরেটলি স্যার একদম wrong। হ্যাঁ একটা ভুল হয়েছে, তাই না? একটা হচ্ছে ফলস নেগেটিভ হয়ে গেছে একটা। হ্যাঁ, এই যে আমি পরে লিখেছি, একটা ফলস নেগেটিভ আর একটা হচ্ছে ট্রু নেগেটিভ, মানে নেগেটিভ ছিল নেগেটিভ বলা হয়েছে। আবার হচ্ছে পজিটিভ ছিল, মানে ট্রু পজিটিভ, মানে পজিটিভ এটা রোগী ছিল এবং রোগীটিকে সঠিকভাবে আইডেন্টিফাই করেছে, কিন্তু পজিটিভ ছিল ভুল করে এটা আইডেন্টিফাই করেছে, সেটা হচ্ছে একটা। কিন্তু এই একটা কিন্তু অন্য একটা। আচ্ছা যাক, এখন দেখো তোমাদের যদি বলা হয় যে, যেমন ধরো বলা হলো যে 1% রোগীর কেরানা, ধরো যে 2% রোগীর হয় সবসময় ক্যান্সার হয় কোন একটা পার্টিকুলার ডিজিজে, ধরো লিভার ডিজিজে একটা টেস্ট না হলো, এটা প্রমাণিত মেডিকেল সায়েন্সে যে 2% রোগীর ক্যান্সার হয়। এখন কোন একটা ডায়াগনোসিস সেন্টারে রাজশাহীতে সবাই টেস্ট করাচ্ছে, সব সময় 2% আসতেছে, তখন আমরা ইন জেনারেল কি ধরে নিব না? ডায়াগনোসিস সেন্টার তো খুবই ভালো, 2% হওয়ার কথা, কিন্তু রেজাল্ট 2%ই আসছে। কিন্তু 2% কি অ্যাকুরেটলি আসছে, এটা কি বোঝা যাচ্ছে? জি না স্যার। এমন হতে পারে যে 2% কে আইডেন্টিফাই করেছে তারা আসলে রুগীই না, অন্য দুইজনকে আইডেন্টিফাই করেছে, কিন্তু পার্সেন্টেজ কিন্তু 2, অ্যাকুরেসি হচ্ছে 2। তাহলে আমরা যদি সিম্পলি অ্যাকুরেসির কথা বলি, হ্যাঁ, যে আমি একটা মেশিন তৈরি করেছি, ধরো যে আমরা জানি যে আমি ব্লাড টেস্ট নিয়েছি, 10 জনের ব্লাড স্যাম্পল আমার কাছে আছে, এই 10 জনের মধ্যে 2 জনের হেপাটাইটিস বি আছে, এটা আমি নোন, এটা আমি জানি নোন। তারপর আমরা একটা মেশিন ডিজাইন করলাম, মেশিন ডিজাইন করে এর স্যাম্পল গুলো দিলাম, মেশিনটা বললো যে 2% রোগীর আছে, কি বলে হচ্ছে যে হেপাটাইটিস বি আছে। তখন বললাম দারুণ তো, আমি জানতাম 2 জনের আছে 2%-এর, আবার মেশিনও বললো হচ্ছে 10 জনের মধ্যে 2 জনের আছে, ফাইন। কিন্তু কি হতে পারে, মেশিন আসলে ওই 2জনকে আইডেন্টিফাই করেনি, অন্য 2জনকে করেছে। সে কারণে শুধুমাত্র পার্সেন্টেজ ধরে আমরা আসলে বলতে পারি না যে এটার অ্যাকুরেসি, কারণ মেশিনের অ্যাকুরেসি কথা বলবো, মেশিন অ্যাকুরেসি 2%, 2জনকে আইডেন্টিফাই করেছে আর 8জনকে করতে পারি নাই, কিন্তু কারেক্টলি আইডেন্টিফাই করেছে কিনা সেটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে না। সুতরাং সবসময় অ্যাকুরেসিতে আমরা বলতে পারি না যে এটা পারফরমেন্স খুব ভালো, আমাদের আরো কিছু মিজারে যেতে হয়। তো এই মিজার করে নিয়ে একটা আলাদা ক্লাসই হবে তোমাদের বিস্তারিত, এটা অনেক পরে, 17-18টা ক্লাসের পরে হয়তো বা এগুলো নিয়ে আলোচনা হবে। আজকে বেইজের ফর্মুলার সাথে এটা মিলিয়ে একটা প্রবলেম ইন্টারনেট থেকে আমি নিয়েছি, সেটা তোমাদের নিয়ে কথা বলবো। আর সে কারণে এই ট্রু পজিটিভ আর যে ট্রু নেগেটিভ বা এই সম্পর্কে একটা বেসিক ধারণা তোমাদেরকে দিলাম, এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ওকে, প্রবলেমটা হচ্ছে এরকম, ধরো টেস্ট করা হচ্ছে, হ্যাঁ 100টার মধ্যে একটা রোগীর করোনা আছে, কোন একটা কেস, এটা মানে আমরা জানি, ধরে নিলাম, কিন্তু আমাদের এই মেশিনটা আসলে একটু সমস্যা করছে, মেশিনটা 5% ফলস পজিটিভ দিচ্ছে। 5% ফলস পজিটিভ দেওয়া মানে কি, সে 5 জনকে বলতেছে যে করোনা আছে যাদের নাই, তাহলে মোট 6 জনকে বলছে, মোট 6 জনকে বলছে, তাই না? মোট 6 জনকে বলছে করোনা আছে, তার মধ্যে একজনেরটা তো মিলে গেছে, ঠিক আছে, আর বাকি 5 জনের বলতেছে যে এর মধ্যে নাই, কি বলে হচ্ছে যে করোনা আছে বলছে কিন্তু আসলে করোনা তাদের নাই, সেজন্য বলছি 5% ফলস পজিটিভ। স্যার যদি এমন হয় যে 6 জনকে আলাদা আলাদা ডিটেক্ট করছে, যার আছে তাকে ধরতে পারেনি, সেক্ষেত্রে হতে পারে, হতে পারে, তাহলে তোমার সেই ক্ষেত্রে কি 5% হবে নাকি 6% হবে? তখন আমরা 6টাই, একটা ধরতে পারিনি। আর যার আছে তাকে গ্রিন করে দিছে, মানে তার করোনা নাই। হ্যাঁ হতে পারে, তার মানে কি মেশিনটা আসলে যে 6 জনকে ডিটেক্ট করেছে, হ্যাঁ তাহলে কি স্যার 7% হবে? হ্যাঁ, না আমরা না 7% না, ধরো এভাবে চিন্তা করো ব্যাপারটা, হ্যাঁ মেশিন একটা হচ্ছে ফলস পজিটিভ দিচ্ছে কয়টা আর পজিটিভ দিচ্ছে কয়টা, দুটো আগে আলাদা করে চিন্তা করি। মানে মেশিন বলতেছে যে রুগী মানে পজিটিভ রিপোর্ট দিচ্ছে কয়জনকে,
সেটাকে চিন্তা করো। যদি আমি বলি যে পজিটিভ রিপোর্ট দিচ্ছে 5 জনকে আর ফলস পজিটিভ হচ্ছে 5%, তার মানে কাউকেও সে সঠিকলি ডায়াগনোসিস করতে পারেনি। আর আমি যদি বলি যে এই মেশিনটা 6 জনকে পজিটিভ রিপোর্ট দিয়েছে 100 জনের মধ্যে, তার মধ্যে হচ্ছে 5% হচ্ছে ফলস পজিটিভ, তার মানে কমপক্ষে একজনকে সে আসলে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারছে। তাহলে ফলস পজিটিভ এক জিনিস আর টোটাল পজিটিভ একরকম জিনিস, তাই না? আবার ক্লিয়ার হলো নাকি আরেকবার বলবো? জি স্যার, বুঝতে পারছি। বোঝা গেছে? একটা মেশিন বলতেছে যে এই 100 জন আমি টেস্ট করেছি, 100 জন টেস্ট করার মধ্যে এটার ফলস পজিটিভ হচ্ছে 5%, এবং সেখানে দেখা গেল হচ্ছে যে ট্রু পজিটিভ একটাও নাই 5 জনের মধ্যে, সে ঘটনা ঘটতে পারে। আবার এমন হতে পারে যে এই মেশিনটা ফলস পজিটিভ টোটাল, মেশিনটা টোটাল পজিটিভ বলছে 6 জনকে, টোটাল পজিটিভ বলছে 6 জনকে, আর ফলস পজিটিভ বলছে 5%, তার মানে একজনকে ঠিক মতো ধরেছে। এটা একটা কেস হতে পারে। অথবা এই মেশিনটা বলছে টোটাল পজিটিভ বলেছে 6 জনকে আর ফলস পজিটিভও 6%, টোটাল পজিটিভ বলেছে 6 জনকে আবার ফলস পজিটিভও 6%, তার মানে কি ওই একটাও সঠিক ধরতে পারেনি।